আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় কবিতা, যেটি বঙ্গভূমির প্রতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব সহজভাবে। তো শুরু করি। বঙ্গভূমির প্রতি। বঙ্গভূমির প্রতি কবিতাটি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তিনি মনে করতেন যে বিলেতে না গেলে কবি হতে পারবেন না, যার কারণে তিনি বিলেতে চলে যান এবং বিলেতে গিয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তার নামের সাথে মাইকেল শব্দটি যোগ হয়, যার কারণে আমরা তাকে মাইকেল মধুসূদন দত্ত নামে চিনি এবং তার নামের সাথে আমরা মাইকেল শব্দটি ব্যবহার করি বা খাতায় লিখি। তিনি জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে। যশোরের সাগরদাড়ি গ্রামে, তার গ্রামের নামটি মনে রাখতে হবে। এবং তিনি বিভিন্ন ভাষার প্রতি পাণ্ডিত্য অর্জন করেন এবং তার যে দক্ষতা এগুলো তিনি অর্জন করেন বিভিন্ন ভাষার, বাংলা, ইংরেজি, হিব্রু, পার্সি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু, এগুলো ভাষার প্রতি তিনি পারদর্শী ছিলেন। তার প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যে তিনি আরো অনেক কিছু রচনা করেছেন, প্রহসন, নাটক, পত্রকাব্য, সনেট, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যে। প্রহসন হচ্ছে একে কি বলে সভ্যতা এবং বৈশালিকের গারেরু। নাটক আছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। পত্রকাব্য আছে বীরাঙ্গনা এবং সনেট, যেটি চতুর্দশপদী কবিতাবলী। এটি সবচেয়ে ইম্পর্টেন্ট। সনেট চতুর্দশপদী কবিতাবলী মাইকেল মধুসূদন দত্তের লেখা এবং তিনি মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দের কলকাতায়। এই হলো মাইকেল মধুসূদন দত্তের কবি পরিচিতি। রেখমা দাসেরে মনে এই মিনতি করি পদে, সাদিতে মনের স্বাদ গোঠে যদি পরমাদ, মধুহীন করুণা গো তপমন কুকনদে। এখানে কবি যখন বিদেশে যায় তখন বিদেশ থেকে তার দেশের প্রতি যে ভালোবাসা সেটাই মূলত প্রকাশ করেছে। তিনি দেশকে ভালোবেসে এই কবিতাটি লিখেছিল। রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে। মা বলতে এখানে জন্মভূমিকে বুঝাইছেন, মা শব্দটি দিয়ে জন্মভূমিকে বুঝিয়েছেন। তিনি জন্মভূমির প্রতি নিজেকে দাস এবং সেবক রূপে তিনি নিজে তুলে ধরেছেন, নিজেকে সেবক। জন্মভূমির প্রতি তিনি এক সেবক এবং জন্মভূমিকে মা রূপে তিনি সম্বোধন করেছেন। আর দাস রূপে তিনি নিজেই তার সন্তান, দেশের সন্তান। এই মিনতি করিপদে দেশের প্রতি তিনি তার মায়ের প্রতি এই প্রার্থনা করতেছেন। সাদিতে মনের স্বাদ গোটে যদি পরমাদ। তিনি যে মনের স্বাদ, যে মনের আশা নিয়ে তিনি বিদেশে গিয়েছিলেন এবং এই আশা যদি তার মায়ের প্রতি ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেটা যদি ভুল হয়, পরমাদ শব্দের অর্থ হচ্ছে ভুল, ভুল ভ্রান্তি, ভুল ভ্রান্তি। সাদিতে মনের স্বাদ পূরণ করতে যদি সে যে পদক্ষেপে নিয়েছে সেটা যদি ভুল হয়, গোটে যদি পরমাদ, মধুহীন করুণা গো তপ মন কুকনদে, যেন মধুহীন না করে। মন কুকনদে শব্দ হচ্ছে লাল পদ্ম, লাল পদ্ম। একটি লাল পদ্ম যেমন মধু থাকে, তেমনি তার সন্তানের প্রতি যেন এই জন্মভূমি মধুহীন না করে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি কষে। যদি প্রবাসে থাকতে থাকতে তার জীবন প্রদীপ নিভে যায় বা যদি মৃত্যুবরণ করে, তাহলে এ দেহ আকাশ হতে নাহি কেন তাহে, তাতে তার কোনো দুঃখ থাকবে না। যদি তার দেহ থেকে তার জীবন প্রদীপ নিভে যায় বা জীব তারা যদি কষে পড়ে, তাহলে তার কোনো দুঃখ থাকবে না। জন্মিলে মরিতে হবে অমরকে কুতা কবে। জন্মিলে মরিতে হবে অমরকে কুতা কবে। অর্থাৎ কবিও জানতেন যে যে জন্মগ্রহণ করে তাকে মৃত্যুবরণ করতে হবে, তাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। তাই কবি বলছেন জন্মিলে মরিতে হবে অমরকে কুতা কবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নদে। চিরস্থায়ী কেউ নেই, সবাইকে মরতে হবে এবং কবি সেই মৃত্যুর ভয় করে নাই। তাই তিনি বলেছেন জন্মিলে মরিতে হবে অমরকে কুতা কবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নদে। জীবন নদে কেউই স্থির নেই, সবাইকে একদিন চলে যেতে হবে। পরের লাইনে বলেছে কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে। কিন্তু যদি রাখো মনে বলতে বঙ্গভূমিকে বলতেছে, মাতৃভূমিকে বলতেছে, যদি আমাকে মনে রাখে নাহিমা ডরি সমনে। সমনের অর্থ মৃত্যুর দেবতা, তাহলে আমি মৃত্যুর দেবতাকেও ভয় পাবো না যদি আমাকে মনে রাখে। মক্ষিকাও গলে না গো মরিলে অমৃত হৃদে। মক্ষিকা শব্দের অর্থ হচ্ছে মাছি। মাছি গলে না পড়িলে অমৃত হৃদে, সেই দন্য নরকুলে। মাছিও যেমন মরে না, তেমনি কবিও যদি মা মনে রাখে তাহলে সে ধন্য হবে, সেই ধন্য নরকুলে।
অর্থাৎ জনসমাজে সে ধন্য, লোকে যারে নাহি বলে, যেজন না বলে সে ধন্য নরকুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। যারে সবাই পূজা করে মনের মন্দিরে, তার জীবন ধন্য। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে। কবি বলতেছে যে আমার তো কোনো গুণ নেই যে আমাকে মনে রাখবে। হেন অমরতা আমি কহগ শ্যামা জন্ম দে। শ্যামা জন্ম দে অর্থ শ্যামল ছায়া জন্মভূমি। শ্যামা জন্মদেশ, শ্যামল ছায়া জন্মভূমি। হেন অমরতা আমি কহগ শ্যামা জন্মভূমি। তবে যদি দয়া করো, অর্থাৎ বঙ্গভূমিকে বলতেছে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো। অর্থাৎ ভুল দোষ বাদ দিয়ে যদি গুণটা ধরে, অমর করিয়া বর দেহ দায় সুবসদে। অর্থাৎ সব ভুল আর দোষ বাদ দিয়ে গুণটাকে ধরে যেন তাকে বরদান দেয়। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা পলে। যেন সে ফুটে উঠে সবার মাঝে এবং স্মৃতি হয়ে সবার মাঝে থাকে। মধুময় তাম্রস কি বসন্ত শরদে। মধুময় তাম্রস, তাম্রস শব্দের অর্থ হচ্ছে পদ্ম। তাম্রস শব্দের অর্থ হচ্ছে পদ্ম। কি বসন্তে কি শরদে, বসন্তকাল এবং শরৎকাল। অর্থাৎ মধুময় পদ্ম কি বসন্তে শরদে, পদ্মফুল সবসময় এবং সবসময় বসন্তকাল কিংবা শরৎকালে সবসময় সে ফুটে উঠে, মধুময় থাকে এবং মধুতে পরিপূর্ণ থাকে। এই অর্থে এখানে মধু তাম্রস কি বসন্তে শরদে বোঝানো হয়েছে। এখন আমরা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে আমরা কি কি শিখলাম এবং তার যে মূল ভাব, কবি কি আঙ্গিকে লিখেছে এবং কি অর্থাৎ কি অর্থ বুঝিয়েছেন, এই নিয়ে আমরা এখন আলোচনা করব। এই কবিতা থেকে আমরা কি শিখলাম, বঙ্গভূমির প্রতি কবিতা থেকে আমরা কি শিখলাম এবং মাইকেল মধুসূদন দত্ত কোন অ্যাঙ্গেল থেকে কবিতাটি লিখেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত মূলত প্রবাসে থেকে বঙ্গভূমির প্রতি এবং নিজ দেশের প্রতি যে মাতৃভূমির প্রতি যে ভালোবাসা এবং আবেগ, এই উদ্যত আহ্বান নিয়ে কবিতাটি লিখেছেন। মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লিখেছিল বিদেশ থেকে যা লিখেছিলেন তাই হলো বঙ্গভূমির প্রতি। এই কবিতা থেকে আমরা শিখলাম দেশপ্রেম এবং আত্মনিবেদন। বঙ্গভূমির প্রতি কবির যে বিনীত প্রার্থনা, বিদেশে থেকে বঙ্গভূমির প্রতি যে ভালোবাসা, এটাই মূলত দেশপ্রেম এবং আত্মনিবেদন। তারপরে আছে মৃত্যুর বহীনতা। কবি জানতেন যে কেউ যদি জন্মগ্রহণ করে তাকে মরতে হবে, অমর কেহ কোথায় নাই। এই অ্যাঙ্গেল থেকে মৃত্যুর বহীনতা কবি প্রকাশ করেছেন। তারপর আছে অমরত্বের আকুলতা। কবি তার সব দোষ গুণ এগুলো বাদ দিয়ে যদি তাকে মনে রাখা হয় এবং তার দেহ থেকে যদি আত্মা কষে পড়ে, সেই অ্যাঙ্গেল থেকে অমরত্বের আকুলতা। স্মৃতিতে অমর এবং মধুময় লাল পদ্ম। যদি তার সব ভুল দোষ এগুলো ক্ষমা করে দিয়ে তার গুণটাকে সবার মাঝে যদি ধরে রাখা হয়, স্মৃতিতে রাখা হয় কবিকে, তাহলে সেটা মধুময় লাল পদ্ম রূপে সবসময় বসন্ত কিংবা শরৎকালেও সবসময় মধুময় থাকবে। এটাই ছিল মূলত কবিতার মূল ভাব।